আসসালামু আলাইকুম আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে আমি চলে এসেছি আরেকটা গল্পের আলোচনা করতে। অবশ্যই সেটাকে সমালোচনা করব না, কারণ অলরেডি গল্পটা অনেক বেশি সমালোচনার মুখে পড়েছে। সো আমরা কি করব, গল্পটাকে সমালোচনা থেকে উঠায় নিয়ে আসে আমরা গল্পটার আলোচনা করব। তো আগে বলি, গল্পটা হচ্ছে ডার্ক সাইড, আর গল্পের লেখিকা জাবিন ফুরকান। তো গল্পটা যারা পড়তে পছন্দ করেন তারা আমার দেওয়া লিঙ্ক, মানে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, সেখান থেকে লেখিকার পেজে যেয়ে লেখিকার পেজকে ফলো করবেন, ফলো করে লেখিকার দেওয়া গল্পর পর্বগুলো পড়বেন। আর যারা গল্প পড়তে অসুবিধা বোধ করেন, শুনতে বেশি পছন্দ করেন, তারা আমার ইউটিউব চ্যানেল উপন্যাস ডায়েরি চ্যানেলে যেয়ে গল্পটা শুনতে পারেন। আর গল্প শুনে অথবা গল্প পড়ে যেখান থেকে যেটা করেন সেখানে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। তো যাই হোক, প্রথমেই আরেকটা কথা বলে নেই, গল্পটা হচ্ছে বেশ কিছুদিন পর প্রকাশ করা হবে, মানে বইয়ের পাতায় আসতে চলেছে, অ্যান্ড তার জন্য লেখিকাকে কংগ্রাচুলেশন। তো গল্পটার আলোচনা শুরু করা যাক। ডার্ক সাইড গল্প, আর গল্পের লেখিকা জাবিন ফুরকান। গল্পটা অনেক বেশি সমালোচনার মুখে পড়েছে, আর সমালোচনার প্রথম ধাপেই ছিল যে গল্পটা নাকি অশ্লীল। সো এরকম অশ্লীল গল্পকে আমরা বইয়ের পাতায় চাই না। আমি একটা কথা বলতে চাই, আমরা যদি এই কথাটাকে ঘুরিয়ে এমনটা বলি যে গল্প যেহেতু অশ্লীল, সো লেখিকা আপনি যদি পারেন অশ্লীলতা একদম, মানে যেখানে যেখানে অশ্লীলতা আছে আমরা অবশ্যই সেটা লেখিকাকে ধরাই দিব, অ্যান্ড লেখিকাকে বলবো যে আপনি এই অশ্লীলতা বইয়ের পাতায় নিয়ে আসুন না, আপনার এটাকে সংশোধন করে পুনর্নির্মাণ করে বইয়ের পাতায় নিয়ে আসুন। সো আমাদের উচিত ছিল সমালোচনা না করে লেখিকাকে আমাদের তুলে ধরা যে কোথায় কোথায় অশ্লীলতা আছে, সেটা লেখিকাকে দিয়ে সেটাকে আমরা সংশোধন করে বইয়ের পাতায় নিয়ে আসার কথা বলতে পারতাম। সো যাই হোক, যেটা আমরা বলি নাই, আমরা তো সমালোচনা করে ফেলেছি, বাট এখন আমি করব আলোচনা। ফার্স্টেই বলি, আমার কাছে গল্পটাকে অশ্লীলতা মনে হয় নাই। যদি আমরা কিছু কিছু দিক থাকে যেটাকে আমরা গল্পের ইতিবাচক দিক হিসেবে দেখতে পারি, ওই ইতিবাচক দিকগুলোকে আমরা কি করতে পারি, আমরা এত বেশি নেগেটিভলি নিব না, আমরা কিছু কিছু জিনিসকে পজিটিভলি নিতে পারি। যেমন ধরো যে গল্পকে একটু সৌন্দর্যের জন্য কিছু কিছু নেগেটিভ চরিত্র থাকবে, কিছু কিছু নেগেটিভ কথা থাকবে, এটা গল্পের, মানে গল্পের সাজানো, গল্পের সৌন্দর্য, গল্পের অসৌন্দর্য, গল্পের মূল ভিত্তি, গল্পের থিম টিম যা কিছু বলি সবকিছুকে সাজানোর পর্যায়ে বলে। সেখানে কিছু নেগেটিভিটি থাকবে, সেখানে কিছু পজিটিভিটি থাকবে। সো আমাদেরকে এর সব কিছু মেনে নিয়ে পড়তে হবে। আমরা এটাকে কখনোই বলতে পারি না যে এটার মাধ্যমে আমরা অশ্লীলতা সরিয়েছি। অশ্লীলতা যেগুলা গল্পে ছড়ানো হয় সেগুলাকে পজিটিভ দিক নেগেটিভ দিক আলাদা করা হয় না, সেখানে সেগুলা গল্পে এমন এমন কিছু নেগেটিভ দিক থাকে যেগুলো আমরা দেখেই বলতে পারি এটা অশ্লীল গল্প, 18+ গল্প। বাট এই গল্পে আমরা সেই রকম কিছু পাই নাই। সো ওই ওই কিছু কিছু ওয়ার্ড, কিছু কিছু সম্পর্ককে আমরা ধরে সম্পূর্ণ একটা গল্পকে বলতে পারি না এই গল্পের মাধ্যমে আমরা অশ্লীলতা শিখছি বা অশ্লীলতা ছড়িয়েছি। তো এরপরে আসা যাক আরেকটা ধাপে, সেটা হলো যে গল্পের একটা প্রধান চরিত্র আছে যেটার নাম হচ্ছে রাফা কায়সার। রাফা কায়সার কি করেছে? রাফা কায়সার তার সৎ ভাই, তাদের বাবা এক ছিল, শুধু মা আলাদা। সো রাফা কায়সার তার সৎ ভাইকে পছন্দ করে এবং সে তার সৎ ভাইয়ের জন্য অনেক বেশি ডেসপারেট থাকে। তাকে ভালোবাসে এমনটা না, সে তার সাথে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত থাকতে চায়, এরকমটা চায় যেটা তার মেন্টালিটিকে অনেক ছোট থেকে ক্রাশ করে এসেছে। তাকে ভালোবাসা শেখানো হয়নি, তাকে শেখানো হয়েছে একটা মানুষকে তুমি শুধু শরীর দ্বারা উপভোগ করতে পারো, তাকে তুমি হচ্ছে আত্মিক দিক ছাড়া কখনোই কানেক্ট করতে পারো না। তাকে এটা ছোটবেলা থেকে বোঝানো হয়েছে এবং তার সাথে একটা বাজে ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর এমনটা হয়েছে। তো এখানে যদি আমি বলি ওই বাজে ইনসিডেন্টের কথা, তো এখানে এই পুরো একটা রাফা কায়সারের যে স্টেপ আছে প্রথম থেকে শেষ অবধি, তো এখানে রাফা কায়সারের এই চরিত্রিক দিক, তার বৈশিষ্ট্য আমাদের কালচারে, বাঙালি কালচারের সাথে কখনোই যায় না। এটা সচরাচর আমরা যদি ইংলিশ মুভি, ইংলিশ নভেল বলেন, আমরা যদি পড়ে থাকি, এটা খুব বেশি যায়। এটা মানে বাহিরে পশ্চিমাদের কাছে অনেক বেশি নর্মাল, যেটা আমাদের কালচারে না। সো এই একটা দিক হয়তো বা অনেকের কাছে নেগেটিভিটি মনে হয়েছে, এটাকে মানুষ হচ্ছে অশ্লীলতার কেন্দ্র মনে করতে পারে। বাট এটা তো একটা সম্পর্ক ছিল, এটা তো একটা গল্পের দিক ছিল।
এটা বাহিরের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। হ্যাঁ, আমরা এটাতে অভ্যস্ত না, এই জন্য হয়তো বা আমাদের কাছে অনেক বেশি উইয়ার্ড লাগতেছে রাফা কাইসারের সম্পর্ক, রাফা কাইসারের বৈশিষ্ট্য, রাফা কাইসারের হচ্ছে কি বলবো, এভরিথিং। রাফা কাইসার নামটা সহ তার সবকিছু হয়তো বা আপনাদের কাছে অনেক বেশি নেগেটিভিটি ছড়িয়ে ফেলেছে, বাট এটা তো বাহিরের দেশে অনেক বেশি মানে অ্যাভেলেবল। আর আমি যদি বলি লেখিকা এটাকে বাহিরের দেশ কেন্দ্রিক, লেখিকা কিন্তু পুরা একটা মানে ইতালি, তারপরে হচ্ছে ইতালি সম্ভবত ছিল, তারপরে রাশিয়া, ইতালি রাশিয়া এভরিথিং সবকিছু সংমিশ্রণের দেশের থাকা, সেখান থেকে আসা, সেখানকার বিভিন্ন কিছু সবকিছু মিলায়ে একটা গল্পকে সাজিয়েছে। তো আমি বলবো যে এই সবকিছু মিলায়ে গল্পটার, হ্যাঁ এরকম চরিত্র তো করাই যায়। হ্যাঁ, আমি আমার গল্পে আমার মাথায় যেটা ঘুরতেছে, আমার সাইকোলজিক্যাল থিম যেটা আমার কাছে ক্যাচ করতেছে, আমি ওই জিনিসকে প্রকাশ করতেই পারি। তো এখানে অশ্লীলতার আমি জিনিস কিছু দেখলাম না। আপনারা হয়তো বা এই সম্পর্কটাকে নেগেটিভলি নিচ্ছেন, বাট এই সম্পর্কটাকে নেগেটিভলি নিয়ে এত কিছু সরানোর কিছু নাই, কারণ এই সম্পর্কটা আপনারা যদি চিন্তা করেন এটা কিন্তু সাইকোলজিক্যাল একটা থিঙ্কও হইতে পারে। আপনারা অনেক বেশি সাইকোলজিক্যাল থ্রিলার, মিস্ট্রি থ্রিলার এসব যদি নভেল ড্রামা পছন্দ করে থাকেন, সো আপনাদের কাছে এই জিনিসটা অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। আচ্ছা যাই হোক, তারপরে আসি হচ্ছে আসমান। আসমানের ক্যারেক্টারটা কিলার হিসেবে পরিচয় করা হয়েছে। আসমানকে অ্যাজ এ কিলার মেশিন হিসেবে এখানে পরিচয় করানো হয়েছে। তো আসমানকে কিলার কেন বানানো হয়েছে, আমি যদি বলি যে আসমানকে তার বাবা কিলার বানিয়েছিল, অ্যান্ড তার বাবার এরকমটা মনতান্ত্রিক একটা বিষয় ছিল যে আসমান যেহেতু তার রক্ত, আর আসমানের ব্যাকআপ সন্তান হিসেবে আরেকজন ছিল, সেটা হচ্ছে নাবিল কাইসার। সো আসমানের বাবা বাদশাহ কাইসার সে আসমানকে কিলার মেশিন বানিয়েছিল এই কারণেই, সেটা হলো যে বাদশা কাইসার একজন, আমি যদি আপনাদের ভাষায় বলি সেটা হলো পাপিষ্ট পুরুষ ছিল, এবং তার যত পাপ ছিল তার একটা যোগসূত্র ছিল আসমানের সাথে। সো ছেলেরা মায়েদের প্রতি অনেক বেশি অ্যাটাচ হয় না, যে মা ছেলে, মেয়ে বাবা, তো এরকম একটা ওনার মানে আসমান এবং তার মার প্রতি একটা অ্যাটাচমেন্ট বড় হয়ে যদি এটা যদি অনেক বেশি প্রকাশ পাইতো, সো বাদশা কাইসারের জন্য এটা একটা হুমকি স্বরূপ ছিল। তো বাদশা কাইসার কি করছে, ছোটবেলা থেকে আসমানকে এমন একটা কিলার মেশিনে পরিণত করেছে, যেন হয় না যে রক্ত কোনোদিন সম্পর্ককে ধোকা দিতে পারে না। সো এইরকম একটা থ্রিলারিং জিনিস উনি এখানে খেলিয়েছেন। সেটা হইলো যে আসমান যেন অ্যাজ এ ব্যাকআপ হিসেবে বাদশা কাইসারের সাথে থাকতে পারে। এখানে বাদশা কাইসারের একটা ট্রিক্স বলবো, সেইটা হলো যে বাদশা কাইসার সবসময় আসমানকে হাতে রাখতে চেয়েছিল। তাকে কিলার মেশিন তাকে অনেক বেশি পাওয়ারফুল বানিয়েছে, এবং তার যত ডিল ছিল, যত মাফিয়া টাফিয়াদের সম্পর্ক ছিল, সবকিছুতে আসমানকে পাঠানো হতো। তো তার তো ব্যাকআপ হিসেবে আরেকটা সন্তান ছিল নাবিল কাইসার, যাকে সে হচ্ছে অনেক বেশি ভালোবাসতো, আর রাফা কাইসার তার আরেকটা মেয়ে ছিল। আর আসমানকে তিনি সবসময় অনেক বেশি কঠোর, ওই যে হয় না কিলার মেশিন হিসেবে পরিচিত করিয়েছে, তো তাকে অনেক কঠোর হিসেবে বানিয়েছে, অ্যান্ড সবসময় তাকে কুকুরের মতো করে ব্যবহার করেছে, তাকে সব কাজে ব্যবহার করেছে, যেন পরবর্তীতে আসমান কখনো তার বাবার বিরুদ্ধে না যায়। আর রক্তকে যেহেতু এত পাওয়ারফুল বানিয়েছে, সো রক্ত কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। আর বিশ্বাসঘাতকতা করার একটা পয়েন্ট আছে, সেইটা হলো যে আসমান যদি কখনো জেনে যায় তার মায়ের মৃত্যুর সাথে কোনো না কোনো ভাবে হচ্ছে তার বাবা বাদশা কাইসার জড়িত, আর তাকে যদি হচ্ছে আম, মানে বাদশা কাইসারকে যদি ঘৃণা করে বা বাদশা কাইসারের বিপক্ষে চলে যায়, এই জন্য হচ্ছে বাদশা কাইসার সবসময় তাকে কুকুরের মতো ট্রিট করতো, তাকে সবসময় নিজের আয়ত্তের মধ্যে, নিজের গণ্ডির মধ্যে রাখতে চেষ্টা করতো বাদশা কাইসার আসমানকে। আর তারপর তাকে একদম কিলার মেশিন হিসেবে তৈরি করেছে, তাকে দিয়ে তার সমস্ত বিজনেস ডিল, সমস্ত বিজনেসের যে প্রফিট টফিট যা কিছু হয় এভরিথিং দেখাশোনা করানোর জন্য। প্রফিট বলতে এখানে লাভ লোকসানের ওই দিকটা না, না মানে হচ্ছে মাফিয়াদের সাথে ডিল, মাফিয়াদের হ্যান্ডেল ট্যান্ডেল করা, এগুলো সবকিছু হচ্ছে আসমানকে দিয়ে করানো হইতো। আর আসমান ক্যারেক্টারটাই এভাবে তার বাবা সাজিয়েছিল। তো এরপরে আসি আসমানের হচ্ছে একটা লাভ লাইফ নিয়ে। তো আসমানের একটা লাভ লাইফে ছিল চিত্রলেখা। চিত্রলেখা আসমানের হচ্ছে প্রথম ওয়াইফ, আর আসমানের একটা মেয়েও ছিল। চিত্রলেখা আর আসমানের প্রেম কাহিনীটা অনেক সুন্দর, আপনারা যারা পড়েছেন তারা তো জানেন, অনেক সফট
আর তাদের প্রথম সাক্ষাৎটা অনেক মানে খুব উইয়ার্ড একটা জায়গায় হয়েছে, বাট সাক্ষাৎ তো সাক্ষাৎই হয় না, প্রথম ভালোবাসা তো ভালোবাসাই হয়। তো আমি আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হলো যে আসমান নাকি চিত্রলেখাকে ঠকিয়েছে। মানে পরে যেহেতু রোজাকে বিয়ে করেছে, তাহলে প্রথম স্ত্রীকে ঠকানো হলো না। আর তার আগে আরেকটা জিনিস ক্লিয়ার করি, সেটা হলো যে আসমানকে এরিস ইউভানের সাথে তুলনা করা হচ্ছে। অনেকে রিলসে এরকম করে লিখতেছে যে জীবন সঙ্গিনী হচ্ছে এরিস ইউভানের মতো হোক, কিন্তু আসমানের মতো না হোক। আচ্ছা, আমি একটা কথা বলি, সেটা হলো যে আসমানের ভালোবাসার দিকটা ছিল একরকম, এরিস ইউভানের দিকটা ছিল আরেক রকম। দুই গল্প, দুই গল্পের দুইটা লেখিকা দুইটাকে দুই চরিত্রে ব্যবহার করেছে, দুই ভিন্ন টাইপের ভালোবাসা দিয়ে তৈরি করেছে। এখানে চাওয়া না চাওয়া এটা থেকে তো বোঝায়নি। একটাতে হয়েছে যে একজন মাফিয়া তার হচ্ছে ভালোবাসার, তার কি বলবো, তার নারীর জন্য নিজেকে হচ্ছে শেষ করে দিয়েছে। আর আরেকজন, সে অলরেডি সর্বস্ব হয়ে আছে, তার জীবনে নতুন রমণীর আগমন ঘটেছে। এখানে তো দুইটা ভালোবাসা না। সব মানুষ তো এরকম না, সবাইকে এরকম যে আমাদের জীবন কারোর জন্য থেমে থাকবে না তো। সো এখানে দুইটার পজিটিভ দিক আছে, দুইটার কিন্তু নেগেটিভ দিক আছে। আমি যদি বলি, এরিস ইউভান তার ভালোবাসার জন্য এটা করেছে, কিন্তু সে তো নিজের আত্মাকে মেরে ফেলেছে না নিজের হাতে, যেটাকে বলি আমরা আত্মহত্যা করেছে। এটা তো করা ঠিক না, এটা তো করা ঠিক হয় নাই। সো তাহলে কোথায় যেয়ে দাঁড়াবে? এই জন্য দুই চরিত্রকে দুইটার ভালোবাসা দুই রকম, দুইটাকে আমরা কখনোই একসাথে মিলতে পারবো না। আমার কাছে মনে হয় যে আত্মহত্যা না করে জীবনকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। সেই হিসেবে আসমানের দিকটা আসমান ক্লিয়ার করেছে। আর সেই দিকে যে এরিস ইউভান, সে নিজেকে কখনোই হচ্ছে তার প্রেয়সীকে ছাড়া কল্পনা করে নাই। তো তার কাছে মনে হয়েছে সে তার প্রেয়সী ছাড়া তার দুনিয়া অন্ধকার, সে তার প্রেয়সীর কাছে চলে গিয়েছে। দুই রকমের ভালোবাসা, সিম্পল। সো এখানে যে চিত্রলেখাকে আসমান ঠকিয়েছে, এটা তো কখনোই প্রকাশ করা উচিত না, কারণ এখানে চিত্রলেখার ভালোবাসা ছিল একরকম, চিত্রলেখার আসমানের, আর তারপরে রোজার আর হচ্ছে আসমানের ভালোবাসা ছিল আরেক রকম। এখানে সবসময় ভালোবাসার পার্থক্য আসে। একজনের জন্য আরেকজন মরে গেলে জীবন দিল, এটাই ভালোবাসা। আর আরেকজনের জন্য জীবন দিল না, মরে গেল না, সে নিজের জীবনকে দ্বিতীয়বার চান্স দিল, এটাকে যে ভালোবাসা না, এটাকে হচ্ছে প্রথম মানুষকে ঠকানো, প্রথম নারীকে ঠকানো, এরকমটা কিছুই না। এটা জাস্ট আমাদের কিছু ভুল ধারণা, আমাদের কিছু ভুল থিঙ্ক থেকে এসব হয়ে যায়, এরকমটা কিছুই না। সো আরেকটা কথা বলি, সেটা হলো যে কারো জন্য কারো জীবন কখনোই থেমে থাকে না। এটা হচ্ছে বাস্তবিক কথা, বাট আমরা হিসেব করি সবসময় গল্পকে নিয়ে। গল্প যেহেতু কল্পনার জিনিস, তো আমরা কল্পনাকে অনেক সুন্দর করে ভাবি, বাট কল্পনাকে আমরা কখনো ইতিবাচক দিক নিয়ে টানাটানি করে সামান্য কয়েকটা ভিউয়ের জন্য খারাপ কিছু বা কারোর সাথে কারোকে তুলনা করব না। দুইটা জিনিসের সৌন্দর্য দুই রকম, দুইটা জিনিসের খারাপ লাগা দুই দিক থেকে আছে, দুইটা জিনিসের ভালো লাগা দুই দিক থেকে আছে। সো দুইটা গল্প দুইটাই আলাদা। আমরা দুইটা জিনিসকে একসঙ্গে না করে আমরা এই জিনিসটাকে আলাদাভাবে দেখে গল্পের সৌন্দর্যকে আবারও তুলে ধরবো। সো আপনাদেরকে এই জিনিসটাও আমার ক্লিয়ার করা হইল। আপনাদের সমালোচনার দুই দিক থেকেই আমি আলোচনা করে দিলাম। এখন আপনারা যেটা ভালো মনে করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাছে অনেস্টলি এই গল্পটা একটু বাহিরের ভাইব দিয়েছে, মানে বাহিরের নভেল। আমরা যারা ওয়াটপ্যাডে নভেল পড়ি তারা তো আমরা অনেক ভালো করে জানি যে এখানে কিছুটা বাহিরের নভেলগুলো কেমন হয়। তো এখানে কিছু কিছু জিনিস ওই ধাঁচের আমরা পেয়েছি। সো লেখিকা হয়তো বা বাহিরের কি বলবো, বাহিরের যেই গল্পগুলো আছে সেগুলাকে তুলে নিয়ে এসে, মানে সেগুলা থেকে একটু সংমিশ্রণ করতে চেয়েছিল, সেগুলা থেকে উঠায় নিয়ে আসে না, মানে সেই গল্পের ধাঁচে একটু সংমিশ্রণ করতে চেয়েছিল, এরকম কিছু। বাট গল্পটাকে অশ্লীল বলা উচিত না। গল্পটাকে যদি আমরা মনে করি যে অশ্লীলতা আছে, সেটাকে আমরা সংশোধন করে সুশীল বানাতেই পারি। এখানে আমরা ডিরেক্ট এইভাবে বলতে পারি না যে এটা বই আনা নিষেধ, বা এই অশ্লীল গল্পকে আমরা চাই না বই হিসেবে। একজন লেখিকার সার্থকতা যদি একটা বইয়ে থাকে, তিনি যদি লিখে থাকেন, তার অনেক শ্রম, তার অনেক মেধা, তার অনেক সময় সবকিছু খেটিয়ে একটা গল্পকে উনি তৈরি করেছেন। আমরা কয়েকজন পাঠিকা মিলে এটা বিচার করতে পারবো না গল্পটা বইয়ে আসবে কি আসবে না।
আমি অবশ্যই প্রত্যেককে অ্যাপ্রিসিয়েট করি, প্রত্যেকটা গল্প বইয়ের পাতায় নিয়ে আসুক। প্রত্যেকটা লেখিকার স্বপ্ন তার গল্প, ভালো ভালো গল্পগুলা অবশ্যই বইয়ের পাতায় আসবে। সো আমরা কি করব, আমরা আমাদেরকে যেটা মনে হয় যে এটা অশ্লীলতা বা এই গল্পটার মাধ্যমে আমরা আমাদের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়েছে, সো আমরা কি বলবো, আমরা লেখিকাকে ইনফর্ম করব অ্যান্ড বলবো যে আপনি যদি এই জিনিসটা অশ্লীলতা ছড়িয়েই থাকেন তাহলে এটাকে আপনারা সংশোধন করেন এবং সংশোধন করে গল্পটাকে সুন্দর করে আমাদের মধ্যে সুশীল হিসেবে প্রেজেন্ট করেন। সো এখন আপনারাই ভালো করে পড়েন এবং শোনেন, শুনে আমাকে বলেন গল্পের মধ্যে অশ্লীলতা কোথায়, আর যেই দিক ধরে অশ্লীলতা প্রকাশ করা হয়েছে আমি সেই দিকের ব্যাখ্যাটাও আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর গল্পটা নিয়ে আর কি বলবো, গল্পটা আমার কাছে ভালো, আমার কাছে ভালোই লেগেছে। একটু আমি বাহিরের ধাঁচের ফিল পেয়েছি, দেন আবার আমার রোজার চরিত্রকে অনেক সুন্দর মনে হয়েছে, কারণ রোজার চরিত্রটা অনেক স্ট্রং ছিল। একজন ডিপ্রেশন মানুষকে ডিপ্রেশন থেকে টেনে বের করে নিয়ে আসে, তার জীবনকে আবার রঙিন করে দেওয়া, এরকম মানুষ আমরা সমাজে অনেক বেশি কম পাই, অনেক কম পাই। আজকালকার আমরা মানুষ কি করি, একটা মানুষ যদি দুঃখে থাকে তাকে আমরা চাই আরো বেশি দুঃখে পতিত করতে, কিন্তু রোজার ক্যারেক্টারটা অনেক সুন্দর ছিল। রোজা কি করেছে, রোজা আসমানকে তার গিল্টি থেকে, তার ডিপ্রেশন থেকে বের করে নিয়ে এসেছে, নিয়ে তাকে অনেক বেশি পজিটিভ দিক থেকে অনেক কি করবো, অনেক বেশি। আপনারা তো গল্প পড়েছেন, আপনারা তো অনেক ভালো জানেন, আমি তো এত ভালো বলতে পারি না, আপনারা অনেক সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন। আমার মতো এরকম এলোমেলো না চিন্তা ভাবনা আপনাদের। যাই হোক, তারপরে আরেকটা কথা যেটা হচ্ছে যে গল্পটার প্রথম পর্বে দেখা যায় যে রোজা কোনো একটা মধ্যবয়স্ক পুরুষের হোটেলে গিয়েছে নিজের দেহকে বিক্রি করে তার বিনিময়ে টাকা উপার্জনের জন্য। এটা যদি আমি বলি যে একটা চরিত্রকে উনি ইন্ডিকেট করেছে, তার দরিদ্রতা বা তার অবস্থান, সে এখন তার এই অবস্থান থেকে মুক্তি পাওয়ার জন্য তার একটা দিককে উনি বিলিয়ে দিচ্ছেন। যেমন রোজা তার শরীরকে বেঁচে দেওয়ার জন্য একটা ইয়ে করেছে। তো এখানে আপনি অশ্লীলতা কই দেখলেন? মানে হ্যাঁ, সে এটা করতে চেয়েছে, সে তো এখানে বাধ্য না, সে তার ভাগ্যের কাছে বাধ্য ছিল, সে তার পরিস্থিতির কাছে বাধ্য ছিল, সে তার দাদুকে হাসপাতালের খরচ দেওয়াতে এই কাজটা করেছে, কিন্তু সে করতে যে কাজটা করে নাই, এটা তার লাক ভালো ছিল যে এই কাজটা সে করতে পারে নাই, তাই না? আমরা তো এই জিনিসটা এই দিক থেকেও ভেবে দেখতে পারি। আমি কেন এইভাবে বলবো যে হ্যাঁ লেখিকা এখানে তো একদম বাজে একটা জিনিস করছে, কেন একজন নায়িকাকে দিয়ে পাঠাইলো ওইরকম হোটেলের কাজ করতে? সে বাধ্য ছিল। মানুষ বাধ্য হয়ে পৃথিবীতে অনেক কাজ করে, অনেক কল্পনায় অনেক কিছু লিখে ফেলে মানুষ বাধ্য হয়ে। তো আপনাদের পুরো আমার বকবকানি শুনে কেমন লেগেছে আমি জানি না। আমার কোন কথার যদি ভুল থেকে থাকে অবশ্যই আমার ভুলটাকেও আমাকে ধরিয়ে দিবেন যে না আপু আপনি তো এটা ভুল বললেন, বা এটা তো গল্পের মধ্যে এরকম না, এটাকে আপনি এভাবে ভাবতে পারেন। সো আমাকেও আপনারা আমার ভুল সংশোধন করে দিবেন, দেন আমি পরবর্তীতে আবারও ভালো করে পড়ে আপনাদের কাছে সঠিকটা তুলে ধরতে পারি আর কি। আপনাদের কাছে সবসময় সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, এখানে নট কারো সাপোর্ট, কারো বিরোধিতা, এরকম কিছুই না। আমি জাস্ট আমার মনোভাবটা, আমি গল্প পড়লাম, আমি কেমন পড়লাম, কি দেখে পড়লাম, কার সাথে কোন বৈশিষ্ট্য, কোন চরিত্রটা এরকম, কোন দিকটা ইতিবাচক, কোনটা নেতিবাচক, কোনটা নেগেটিভিটি বেশি, কোনটা পজিটিভলি বেশি। সো আমি জাস্ট এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করেছি। আর গল্পটাকে কেন সমালোচনা করা হচ্ছে, গল্পটাকে তো আমরা আলোচনাও করতে পারি, বা গল্পটা এই কারণে সমালোচনার যোগ্য বা এই কারণে আলোচনার যোগ্য, আমি জাস্ট এগুলোই তুলে ধরেছি। যদি আমার কথার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনারাও আমাকে সেটা কমেন্টে বলবেন। আর আজকের মতো প্রত্যেককে আল্লাহ হাফেজ, সবাই অনেক ভালো থাকবেন। আর নেক্সট কোন গল্পের একটা ভালো রিভিউ চান সো আমাকে বলবেন, অবশ্যই ভালো রিভিউ এর কথা বলবেন, কারণ আমি কোনো গল্পের খারাপ রিভিউ চাই না। যদি আমার কাছে গল্পটাকে খারাপ লাগে তো আমি সাথে সাথে ওই গল্পটাকে ইগনোর করে যাব, আমি ওই গল্পের সম্পর্কে কোনো কথাই বলবো না। আমার কাছে সবসময় আপনারা ভালো গল্পের রিভিউ পাবেন, ভালো, যেটা আপনাদের পড়লে টাইম ওয়েস্ট হবে না, যেটা আপনাদেরকে পড়লে খুব বেশি ক্ষতি হবে না, সেটাই আমি দেওয়ার চেষ্টা করব। সো নেক্সট কোন গল্প থাকছে আমার আলোচনায় আর আপনাদের শোনায় সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ সবাইকে।